তোমরা আশা করছি আমাদের চ্যানেলে যে প্রত্যেকদিন সিরিজ চলছে কিভাবে তোমরা পেপার 1 এর এবং পেপার 2 সংস্কৃতের প্রিপারেশন নেবে সেই সিরিজ তোমরা ফলো করছো। আগের দিন তোমাদের আমি কিভাবে এনভায়রনমেন্ট টপিকটা পড়বে, সেখানে কিরকম কোয়েশ্চেন আগে আসতো, এখন আসছে এবং কি ধরনের আসতে পারে সেই ভিডিওটা করেছিলাম। আশা করি তোমরা দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। এবং ঠিক সেই একইভাবে আজকে আমরা কি জানবো, হায়ার এডুকেশনের ইভলিউশন, অর্থাৎ হায়ার এডুকেশন যে টপিকটা রয়েছে পেপার 1 এ সেই বিষয়ে আজকে আমরা জানবো। কি জানবো? যে আমরা কেমন ভাবে পড়বো, আমাদের স্ট্র্যাটেজি কি হবে হায়ার এডুকেশনের প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প্ট করা এবং এখানে যে 10 নাম্বার আছে তাতে ফুল মার্কস অ্যাচিভ করা। ঠিক আছে, আমরা এখানে যেমন জানবো সিলেবাসে কি কি রয়েছে হায়ার এডুকেশনের, ঠিক তেমন আমরা জানবো যে কিরকম কোয়েশ্চেন হায়ার এডুকেশন থেকে আসতো, কিরকম কোয়েশ্চেন এখন বর্তমানে হায়ার এডুকেশন টপিকটা থেকে আসছে, এবং আমরা এটাও আলোচনা করব যে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন কেমন হতে পারে। সেই বিষয়ে থাকবে তোমাদের আজকের ভিডিওটা। আশা করছি তোমরা এটা দেখার পরে নিজেরা প্রিপারেশন নিতে সুবিধা হবে এবং এই টপিক থেকে আর কিভাবে 10-এ 10 পাবো কিভাবে সেই বিষয়ে সম্পূর্ণ একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, এবারে তোমাদের প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, হায়ার এডুকেশনের যে টপিকটা, এটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে 90% সিলেবাস হচ্ছে স্ট্যাটিক পোর্শন। 90% থাকে কি স্ট্যাটিক পোর্শন থেকে প্রশ্ন আসে, অর্থাৎ কি ফ্যাক্ট বেসড প্রশ্ন। কোন সালে কোন কমিশন এসেছিল, ঠিক আছে, কত সালে চার্টার অ্যাক্ট এসেছিল, বা কত সালে আমরা দেখতে পাচ্ছি কোঠারি কমিশন এসেছিল। ঠিক আছে, এই ধরনের যে স্ট্যাটিক পোর্শন, যেটা চেঞ্জ করা পসিবল নয়, সেই ধরনের প্রশ্নই 90% থাকে, যার জন্য আমরা হায়ার এডুকেশন চ্যাপ্টারটাকে ভয় পাই। কিন্তু তুমি যদি টেকনিক্যালি এটা এই টপিকটা অ্যাটেম্প্ট করো তাহলে এটা কিন্তু সব থেকে ইজি একটা বিষয়। কারণ এটাও দেখো, যেহেতু স্ট্যাটিক, সেই জন্য তুমি যদি বিষয়টা জেনে থাকো তাহলেই করতে পারবে, বারবার চেঞ্জ হচ্ছে না, তাই না? ফলে এটা একটা সুবিধার বিষয়। এবং আমরা যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখবো কেমন ধরনের প্রশ্ন আসতো, কেমন আসছে এবং কেমন আসবে, তাহলে তোমাদের আরো বিষয়টা সম্পর্কে ক্ল্যারিটি আসবে। ঠিক আছে, তো এই টপিকটা অ্যাটেম্প্ট করার জন্য তোমাদের কন্টিনিউয়াসলি রিভিশন করতে হবে। যেহেতু স্ট্যাটিক পোর্শন, বুঝতেই পারছো স্ট্যাটিক পোর্শন যত বেশি বার পড়বে তত মনে থাকবে। এবং হ্যান্ড নোটস বানাতে হবে। কেন হ্যান্ড নোটস বানাতে হবে? যাতে রিভিশনে সুবিধা হয়। রিভিশন কেন করতে হবে? যাতে তোমাদের সমস্ত ইনফরমেশন পার্মানেন্ট মেমোরিতে শিফট হয়ে যায়। ঠিক আছে, এবং যেটা করতে হবে রেগুলার বেসিসে পিওয়াইকিউ প্র্যাকটিস করতে হবে। পিওয়াইকিউ এর মাধ্যমেই তোমরা বুঝতে পারবে কি এই বিষয়টায় কেমন কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এই যে মেনশন করা রয়েছে ইউনিটস গুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রথম আমি কি দেখবো, সাব ইউনিট 1 ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং এন্ড এডুকেশন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে মেজরলি দুটো পার্টে আমরা কোয়েশ্চেন দেখে থাকি। প্রথম পার্ট কি, অ্যানশিয়েন্ট এডুকেশন। তোমরা অ্যানশিয়েন্ট এডুকেশন সম্পর্কে বেশ ভালোভাবে জানো, কারণ এখানে বৈদিক যুগের এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে, গুরুকুল এডুকেশন সিস্টেমের কথা বলা হয়েছে, উপনয়ন, সমাবর্তন, এগুলো কি, এই টার্মস গুলো সম্পর্কে আমরা জানবো এখানে। এছাড়া একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই ইউনিটের যে টপিক, সেটা কি, এনশিয়েন্ট ইনস্টিটিউট। অর্থাৎ আমরা জানি যে কি বৈদিক যে যুগে এডুকেশন সিস্টেম ছিল সেখানে কিন্তু ফর্মাল কোনো এডুকেশন সিস্টেম ছিল না, বরং একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল এডুকেশনের। কিন্তু ফর্মাল এডুকেশন সিস্টেম কোথায় তৈরি হলো? এই যে পুরাতন ইনস্টিটিউশন গুলো রয়েছে, অর্থাৎ কি তক্ষশিলা ইউনিভার্সিটি, অর্থাৎ কি নালন্দা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো, ইনস্টিটিউশনস গুলো, আরো বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন যে রয়েছে সেখান থেকে প্রশ্ন আসছে। আমরা এরপর আলোচনা করব যে কেমন ধরনের প্রশ্ন এখন এখান থেকে আসছে। ঠিক আছে, এবং সেই কোয়েশ্চেনের উপর বেস করে আমরা দেখব ইন ফিউচার এখান থেকে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন কি।
সেকেন্ড টপিক দেখো, ইভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। অর্থাৎ কি, কিভাবে হায়ার এডুকেশনের ইভলিউশন হলো। আমরা জানি 1781 সালে কলকাতাতে একটা মাদ্রাসা তৈরি হয়, যার মাধ্যমে হায়ার লার্নিং এর প্রথম সূচনা ঘটে আমাদের ভারতবর্ষে। হ্যাঁ, এবং তারপরে পরবর্তীকালে চার্টার অ্যাক্ট এলো, এলফিনস্টোন রিপোর্ট এলো, এরপর এলো ম্যাকলের মিনিট, উডের ডিসপ্যাচ। এইভাবে আস্তে আস্তে আমরা দেখবো কি বিফোর ইন্ডিপেন্ডেন্স প্রচুর কমিশনস কমিটি তৈরি হয়েছিল, যা কার কথা বলেছে, হায়ার লার্নিং এর কথা বলেছে। এবং আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন থেকে শুরু করে একদম এনইপি 2020 পর্যন্ত কি কি কমিটি কমিশন এডুকেশনের রেসপেক্টে এসেছিল, তারা কি ধরনের রেকমেন্ডেশন দিয়েছিল এবং তার বেসিসে কি ধরনের অর্গানাইজেশন তৈরি হয়েছিল, সে সম্পর্কে আমরা এই ইউনিটে জানবো। এর পরের টপিক দেখো, ওরিয়েন্টাল কনভেনশনাল এন্ড নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া। অর্থাৎ ওরিয়েন্টাল যে সিস্টেম, সেই সিস্টেমে কি ধরনের এডুকেশন চলতো। হ্যাঁ, কনভেনশনাল, কনভেনশনাল মানে কি, ট্র্যাডিশনাল যে সিস্টেম, অর্থাৎ ফেস টু ফেস মোডে যে ধরনের এডুকেশন চলতো। তোমরা কনভেনশনাল মোডের কি এডুকেশন ছিল অর্থাৎ এর ডেফিনিশন এবং নন কনভেনশনাল এর ডেফিনিশন থেকেই 2023 এর বিভিন্ন শিফটে কোয়েশ্চেন এসছে। তার মানে আমরা বুঝতে পারছি ডেফিনিশনটার গুরুত্ব রয়েছে। আমরা যদি সিলেবাসটা দেখি ভালো করে এবং সিলেবাসে কোনটা কাকে বলে জানি, সেখান থেকেই একটা না দুটো কোয়েশ্চেন পেয়ে যাব। ঠিক আছে, কনভেনশনাল অ্যাপ্রোচ অর্থাৎ কি, ফেস টু ফেস মেথড। নন কনভেনশনাল মানে কি, যেটা ফেস টু ফেস মেথড নয়, অর্থাৎ এখানে কি চলে আসছে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এখানে কি চলে আসছে, আইসিটি বেসড লার্নিং অ্যাপ্রোচ। ঠিক আছে, এগুলো কোথায় আমরা জানবো, এই ইউনিটে জানবো। এর পরের ইউনিট দেখো, প্রফেশনাল, টেকনিক্যাল অ্যান্ড স্কিল বেসড এডুকেশন। এখানে কি জানবো আমরা, প্রফেশনাল টেকনিক্যাল কোন ইনস্টিটিউট গুলো এই ধরনের এডুকেশন সিস্টেমকে প্রমোট করে। স্কিল বেসড এডুকেশন, যা আমরা এনইপি 2020 তে দেখেছি বহুবার বিভিন্ন রকম ভাবে এই স্কিল বেসড এডুকেশনের প্রমোশনের কথা বলা হয়েছে ইন্ডিয়াতে। তাই স্কিল বেসড এডুকেশনের বিভিন্ন স্কিম, স্কিল বেসড এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ফুল ফর্ম, এগুলো সম্পর্কে আমরা এই ইউনিটে জানবো। এরপর দেখো টপিক কি রয়েছে, ভ্যালু এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। এই একটা টপিক হচ্ছে তোমাদের এমন একটা বিষয় কভার করছে যেখানে তুমি বলতে পারো এটা হচ্ছে ইউনিটের প্র্যাকটিক্যাল পোর্শন। অর্থাৎ কি, এখানে আমরা দেখি আমাদের পার্সোনাল লাইফের সাথে রিলেট করে, অর্থাৎ ক্যান্ডিডেটস এর পার্সোনাল লাইফের সাথে রিলেট করে, তার এথিক্স, তার ভ্যালু সিস্টেম, তার মরালিটির উপর বেস করে প্রশ্ন করা হয়। এখানে আমি কিছুটাও স্ট্যাটিক পোর্শন পাবো না। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, পলিসিস, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আগে এখান থেকে অনেক কোয়েশ্চেন দেখা যেত, কিন্তু এখন অনেকটাই কম দেখা যায়। তবু একটা না বিভিন্ন ধরো 4-5টা শিফটের পর একটা দুটো কোয়েশ্চেন দেখা যায়। তাই আমাদের এটা জানতে হবে কি আছে, পলিসিস গভর্নেন্সে কি বলতে চাইছে, আর্টিকেল 21A কি বলতে চেয়েছে, বা এডুকেশনকে কেন কনকারেন্ট লিস্টে ধরা হলো, 42nd অ্যামেন্ডমেন্ট কত সালে এলো। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো এখানে আসবে। এছাড়া কি আসবে, ইন্ডিয়া বিভিন্ন সময় দেখবে এখন ডিজিটাল ইনিশিয়েটিভস নিয়ে আসছে, বিভিন্ন ধরনের ডিজিটাল ইনিশিয়েটিভস নিয়ে আসছে। তুমি এখনকার যে নতুন অ্যাপ্রোচ আমরা যে আলোচনা করব কোয়েশ্চেন প্যাটার্নে, সেখানে কি দেখবো, ডিজিটাল ইনিশিয়েটিভস থেকে একাধিক প্রশ্ন এসে থাকছে। একটা শিফটে দুটো কোয়েশ্চেনও ডিজিটাল ইনিশিয়েটিভ থেকে অনেক সময় দেখা যায়। এছাড়া প্রত্যেকটা শিফটে ওখানে একটা কোয়েশ্চেন আসবে। তার মধ্যে কি করতে হবে, অসংখ্য অজস্র ডিজিটাল ইনিশিয়েটিভ আছে, একটা ইনিশিয়েটিভকে প্রত্যেকদিন পড়তে হবে, ছোট্ট ছোট্ট হ্যান্ড নোটস বানাতে হবে, মেজর ফিচার গুলো তার জানতে হবে, কোনটা কোন রেসপেক্টে এসছে, কোন ডিজিটাল ইনিশিয়েটিভটাকে কে হ্যান্ডেল করছে। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানতে হবে। এছাড়া কি একটা পোর্শন কোয়েশ্চেন আসে এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, প্রত্যেক বছর দেখবে NIRF, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ন্যাক বিভিন্ন ইউনিভার্সিটিকে বিভিন্ন ভাবে র্যাঙ্কিং দেয়। সেই র্যাঙ্কিং গুলো সম্পর্কেও আমাদের কিন্তু জানতে হবে, কারণ সেই র্যাঙ্কিং থেকেও বিভিন্ন সময় প্রশ্ন দেখা গেছে। এছাড়া
ইউজিসি, এনসিইআরটি, এনসিটি, এই যে বিভিন্ন অর্গানাইজেশনস গুলো রয়েছে, এই অর্গানাইজেশন গুলো কবে এলো, এই অর্গানাইজেশন কবে প্রতিস্থাপিত হলো, এবং এগুলোর কি কাজ সে সম্পর্কেও আমাদের ইন ডেপথ স্টাডি করা প্রয়োজন। ঠিক আছে, এই বিষয়ে দেখো বলা আছে। এরপরে আমরা যেটা দেখব যে কি ধরনের প্রশ্ন আগে আসতো, এই হায়ার এডুকেশন সিস্টেম থেকে কি কি ধরনের প্রশ্ন দেখা গেছিল। আমরা প্রথমেই 2018 সালের ডিসেম্বরে একটা কোয়েশ্চেন এসেছে, সেটা দেখে নেব। হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড একাডেমিক হেড অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিস্টেম? বুঝতেই পারছো কত সিম্পল একটা কোয়েশ্চেন। তো এখানে কি বলেছে, অপশন কি কি দিয়েছে? চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ডিন অফ ইউনিভার্সিটি। সবাই বলতে পারবে, আনসার কি হবে? ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, 2019 সালের জুনের কোয়েশ্চেন দেখলে কি দেখবো? ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য কমিশন ডিল উইথ অল লেভেলস অফ এডুকেশন? কত ইজি প্রশ্ন। কোন কমিশন অল লেভেলস অফ এডুকেশন নিয়ে কথা বলেছে? আমরা সবাই বলতে পারবো সার্জেন্ট কমিশন, হার্টগ কমিটি, কোঠারি কমিশন, নাকি রাধাকৃষ্ণন কমিশন? আনসার কি হবে? কোঠারি কমিশন। রাধাকৃষ্ণন কমিশন কি নিয়ে কথা বললো? ইউনিভার্সিটি এডুকেশন নিয়ে কথা বললো। কোঠারি কমিশন প্রথম কমিশন স্বাধীন ভারতে, যেখানে কি হলো, সমস্ত মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, টিচার এডুকেশন, প্রত্যেকটা সেক্টর নিয়ে এখানে কথা বলা হলো। ফলে দেখতে পাচ্ছ 18 প্রশ্ন থেকে 19 প্রশ্নের লেভেল একটু হলেও বেড়েছে। 19 আবার প্রশ্ন আসছে, দেখো, which among the following is a massive open online course platform? মানে কি, এখানে ডিজিটাল ইনিশিয়েটিভ থেকে প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। প্রথম স্বয়ম, ওপেন লার্ন, ফিউচার লার্ন। আনসার কি হবে? স্বয়ম। এখন স্বয়ম থেকে কি প্রশ্ন আসছে? আমি যদি 19 সালে জাস্ট এই সিম্পল একটা কোশ্চেন এসেছিল যে এর মধ্যে কোনটা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, স্বয়ম থেকে এখনকার আমি যে কোয়েশ্চেন দেখবো সেখানে কি দেখবো? এই যে কার্ডিনাল প্রিন্সিপাল, স্বয়মের কার্ডিনাল প্রিন্সিপাল থেকে প্রশ্ন আসছে। স্বয়মে কোন কোন অথরিটিস গুলো তাদের কোর্স প্রোভাইড করছে তার থেকে কোয়েশ্চেন আসছে। স্বয়মে কোন ইয়ার মানে কোন কোন ধরো ডিপার্টমেন্ট থেকে কোর্স প্রোভাইড করা হয় সেখান থেকে কোয়েশ্চেন আসছে। মানে কি, কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে? ইন ডেপথ কোয়েশ্চেন আসছে। তার মানে শুধু ডিজিটাল ইনিশিয়েটিভস নামটুকু জানলে হবে না, সে বিষয়ে আমাদের ইন ডেপথ স্টাডি করতে হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন দেখো, according to census 2011 which state or union territory had the maximum number of graduate in relation to its population? উত্তর প্রদেশ, কেরালা, দমন-দিউ, চণ্ডীগড়। আনসার কি হবে? চণ্ডীগড়। ঠিক আছে, তুমি যখন 22, 23, 24 সালের কোয়েশ্চেন দেখবে সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসা বন্ধ হয়ে গেছে। এখন আর এরকম কোয়েশ্চেন আমরা দেখতেই পাই না। তার বদলে কি আসছে? ইনস্টিটিউশনস আসছে, অ্যানশিয়েন্ট ইনস্টিটিউশন আসছে, ডিজিটাল ইনিশিয়েটিভস আসছে। ঠিক আছে, কনভেনশনাল, নন কনভেনশনাল এডুকেশন কাকে বলে সেখান থেকে প্রশ্ন আসছে। এরপরেই আমরা সেখানে যাব। এরপরে দেখো, an inter university center for yogic science set up by UGC in the state of what? কর্ণাটকা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। আনসার কি হবে? কর্ণাটকা। তাহলে তোমরা যদি দেখো 2018 সালে একটা সিম্পল কোয়েশ্চেন এসেছিল, হু ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড একাডেমিক হেড অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিস্টেম? 2020 সালের প্রশ্ন দেখো, অ্যান ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর যোগিক সায়েন্স সেট আপ বাই ইউজিসি ইন দ্য স্টেট অফ হোয়াট? তার মানে বুঝতে পারছো কতটা লেভেল চেঞ্জ হয়েছে। এটা প্রথম প্রশ্নটা না পড়েও কেউ বলতে পারবে, কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেনটা সঠিকভাবে করে আসার জন্য তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা তো গেল প্রিভিয়াস সিস্টেমটা। আমরা এবার কি দেখবো? রিসেন্ট ট্রেন্ড। হায়ার এডুকেশনের প্রশ্নের রিসেন্ট ট্রেন্ড সম্পর্কে আমরা এবার দেখব। কিভাবে দেখব? কোয়েশ্চেন দিয়ে। 2023 ডিসেম্বরের একটা কোয়েশ্চেন কি দিয়েছে? হুইচ অফ দ্য ফলোইং সাবজেক্টস ওয়্যার টট ইন নবদ্বীপ ইউনিভার্সিটি? নবদ্বীপ ইউনিভার্সিটিতে কি ধরনের কি এই যে তিনটে বলা হয়েছে, আর্কিওলজি, ফিজিক্স, লজিক, লিটারেচার, তন্ত্র, এগুলোর মধ্যে কোনটা পড়ানো হতো?
যারা জানো তারা বলতে পারবে যে এই অপশনগুলোর মধ্যে থেকে রাইট আনসার হবে কি লজিক। তাহলে নবদ্বীপ ইউনিভার্সিটিতে লজিক বিষয়ে স্পেশালাইজেশন ছিল। আমাকে এরপর কি জানতে হবে, এবছরের জন্য আমাকে কি পড়তে হবে, তক্ষশিলা কিসে স্পেশালাইজ ছিল, নালন্দা ইউনিভার্সিটি কিসে স্পেশালাইজেশন করাতো, মিথিলা ইউনিভার্সিটি কিসে স্পেশালাইজেশন ছিল। অর্থাৎ প্রত্যেকটা অ্যানশিয়েন্ট ইনস্টিটিউট যেগুলো ছাপ ফেলেছে সেই সমস্ত ইনস্টিটিউট সম্পর্কে আমাদের কি করতে হবে, ইনডেপথ স্টাডি করতে হবে। এনইপি 2020-তে কিছু কিছু এডুকেশন ইনস্টিটিউশনের নাম রয়েছে, যেমন তক্ষশিলা, নালন্দা, ওদান্তপুরী, এই ধরনের ইনস্টিটিউশন গুলোর উল্লেখ করা হয়েছে এনইপি 2020-তে। তাহলে আমার টেকনিক কি হবে, এনইপি 2020 যদি এই ইনস্টিটিউশন গুলোকে গুরুত্ব দিয়েছে, ওই ইনস্টিটিউশন গুলো থেকে আমার প্রশ্ন আসতে পারে ইউজিসি নেটে। তাহলে তক্ষশিলা, নালন্দা, ওদান্তপুরী, এতে কি ধরনের এডুকেশন সিস্টেম চলতো, এখানে কোন বিষয়ে স্পেশালাইজেশন ছিল, সে বিষয়ে আমাকে জানতে হবে। বুঝতে পারছো কিভাবে আমি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করব, কিভাবে সম্ভাব্য কোয়েশ্চেন খুঁজে বের করব। ঠিক আছে, এগুলো হচ্ছে টেকনিক যার মাধ্যমে আমরা পরের নেটের জন্য চেষ্টা করব যাতে আমাদের প্রথম অ্যাটেম্পটেই নেট ক্লিয়ার হয় এবং জেআরএফ হয়। Second question দেখো, the Education Dispatch of 1854 suggested that the medium of instruction in Indian universities should be Persian, Sanskrit, Hindi নাকি ইংলিশ। অর্থাৎ বোঝা কি যাচ্ছে যে যেমন আমাদের পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার বিভিন্ন কমিশন জানতে হবে, যেমন আমাদের এনইপি 2020 জানতে হবে, সিমিলার ওয়েতে আমাকে প্রিভিয়াস যে এডুকেশন পলিসি আছে সে সম্পর্কেও যথাযথ জ্ঞান রাখতে হবে, কারণ সেখান থেকে কোয়েশ্চেন এসছে। আনসার এখানে কি হবে, ইংলিশ। ঠিক আছে, এখান থেকে এরকম কোয়েশ্চেন, এবার তুমি অ্যানশিয়েন্ট ইন্ডিয়া যদি কোয়েশ্চেন দেখো, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে আরো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ইনফিল্ট্রেশন থিওরি থেকে কোয়েশ্চেন আসতে পারে, ম্যাকলেজ মিনিটে যে ইনফিল্ট্রেশন থিওরি সেখান থেকে প্রশ্ন আসতে পারে। উডের ডিসপ্যাচ থেকে আর কি আসতে পারে, ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন কাকে বলে, তাই না, মাদ্রাস ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বম্বে ইউনিভার্সিটি কোন ডিসপ্যাচের মাধ্যমে এসেছিল। ঠিক আছে, এই ধরনের যে বিভিন্ন সম্ভাব্য কোয়েশ্চেন আমরা কি করে বুঝতে পারবো, এখন বর্তমানে যেরকম কোয়েশ্চেন আসছে সেগুলোর হাত ধরেই বুঝতে পারবো কোন দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। থার্ড দেখো, the University of Punjab was established at Lahore in 1882 to reduce the burden of which university। তোমাদের আর আগেই যেটা বললাম যেখান থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে, তার পরের কোয়েশ্চেনটাই দেখো কি বলছে, পাঞ্জাব ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছিল লাহোরে 1882 তে। কেন হয়েছিল, বার্ডেন অফ হুইচ ইউনিভার্সিটি, মানে কোন ইউনিভার্সিটির বার্ডেন কমানোর জন্য হয়েছিল, বম্বে, ক্যালকাটা, মাদ্রাস, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ তো এখানে অবশ্যই হবে না, কারণ সেটা অনেক পরে এসেছে, তাহলে এই তিনটের মধ্যে হবে। সব থেকে পুরাতন বলতে গেলে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই হিসেবেও আমরা বলতে পারি আনসার হবে কি ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, কারণ তার উপর প্রেশার ছিল অনেক বেশি। বুঝতে পারছো কত ইন ডেপথ প্রশ্ন হচ্ছে, এটা লক্ষ্য রাখো। তাহলে আমাকে যেমন জানতে হবে কোন কমিশন, কোন কমিটি কি ধরনের ইউনিভার্সিটি রেকমেন্ডেশন দিয়েছিল, তেমনই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফোর্থ কোশ্চেন দেখো, the policy of higher education during 8th 5-year plan was to encourage A, expansion of public sector, B, involvement of private sector, C, entry of foreign universities, D, expansion of PPP model। ঠিক আছে, আনসার কি হবে এখানে, ইনভলভমেন্ট অফ প্রাইভেট সেক্টর। আমরা সবাই জানি যে 8-5 ইয়ার্স প্ল্যানে কি বলা হয়েছিল, প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট আরো বেশি করে বাড়াতে হবে, ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে যখন 8th 5-year প্ল্যান থেকে আমি প্রশ্ন পেলাম, তার মানে প্রত্যেকটা 5-year প্ল্যানে এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য কি কি রেকমেন্ডেশন এসেছিল, বা হায়ার এডুকেশনের জন্য সেই প্ল্যানে কোন বিষয়কে এনকারেজ করার কথা বলা হয়েছিল সেটা জানতে হবে। কারণ 23-এ এসেছিল 8th 5-year প্ল্যান, 24-এ 5th আসতে পারে, তাই তো 6th আসতে পারে। ফলে প্রত্যেকটা আমরা যতগুলো 5-year প্ল্যান হয়েছে সেগুলোতে মেজরলি কোন বিষয়ে ফোকাস করার কথা বলা হয়েছে সেটা সম্পর্কে জানবো, খেয়াল রাখবো।
ঠিক আমরা এর আগে যে রিসেন্ট ট্রেন্ড এবং প্রিভিয়াসলি আস্কড কোয়েশ্চেন দেখলাম, তার উপর ভিত্তি করে আমি ফিউচারে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার কয়েকটা লিস্ট বানিয়েছি। সেখানে দেখো কি বলা হচ্ছে, প্রথম কোয়েশ্চেন, হুইচ ইউনিভার্সিটি ডিড জুয়াংজাং এন্ড আই কুইং ভিজিট ইন ইন্ডিয়া? এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি এর আগেও। বিদেশি পরিব্রাজকরা সেই সময় কি হতো, বিভিন্ন অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি ভিজিট করত। এবার এই যে দুই ভদ্রলোক জুয়াংজাং এবং আই কুইং ইন্ডিয়ায় এসে কোন ইউনিভার্সিটি ভিজিট করেছিল? নালন্দা ইউনিভার্সিটি, তক্ষশিলা ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি নাকি বিক্রমশিলা ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি ভিজিট করেছিল? নালন্দা ইউনিভার্সিটি। তাহলে আমি এই রেসপেক্টে আরো কোয়েশ্চেন বানাতে পারবো। তক্ষশিলা ইউনিভার্সিটিতে কোন বৈদেশিক পরিব্রাজক এসে ভিজিট করেছিল? মিথিলা ইউনিভার্সিটিতে কে ভিজিট করেছিল? এভাবে আমি একটা লিস্ট তৈরি করতে পারি, তাই না? এভাবে আমি একটা সম্ভাব্য প্রশ্নের লিস্ট তৈরি করতে পারি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোন কোন ফরেন এডুকেশনালিস্টের আগমন ঘটেছিল তার লিস্ট থেকে আমি একটা কোয়েশ্চেনের আনসার পেয়ে যেতে পারি। বুঝতে পারছো? এইভাবে আমি সম্ভাব্য প্রশ্ন তৈরি করতে পারি। ইউনিভার্সিটি অফ মিথিলা ওয়াজ ফেমাস ফর অ্যাস্ট্রোনমি, ন্যায়া সূত্র, আর্কিওলজি, লজিক্যাল সায়েন্স। কোড কি দেওয়া আছে? এ অ্যান্ড বি, বি অ্যান্ড সি, বি অ্যান্ড ডি এবং সি অ্যান্ড ডি। কি হবে আনসার? মিথিলা ইউনিভার্সিটি কিসের উপর ফোকাস করতো? ন্যায়শাস্ত্র এবং লজিক্যাল সায়েন্স। তাহলে উত্তর কি হবে? বি অ্যান্ড ডি, অর্থাৎ 3 নম্বর, 1 2 3, বি অ্যান্ড ডি। এর আগে আমরা কি অন্য আরেকটা ইউনিভার্সিটির কথা ঠিক প্রিভিয়াস ইয়ারেই দেখেছিলাম। কোন ইউনিভার্সিটির কথা দেখেছিলাম? এসেছিল, দেখো 1 নম্বর, which of the following subjects were taught in নবদ্বীপ ইউনিভার্সিটি। 2023 এরকম একটা কোয়েশ্চেন এসেছিল। এবছর আসতেই পারে যে মিথিলা ইউনিভার্সিটি কেন ফেমাস ছিল। তোমাদের 2024-এ এটাও আসতে পারে, তক্ষশিলা ইউনিভার্সিটি কেন ফেমাস ছিল। আসতে পারে নালন্দা ইউনিভার্সিটিতে সব থেকে বড় লাইব্রেরি কোন অ্যানশিয়েন্ট ইনস্টিটিউশনে ছিল? সবাই জানো নালন্দা ইউনিভার্সিটি। এইভাবে আমরা তৈরি করব সম্ভাব্য প্রশ্ন কি ধরনের হতে পারে। ডিজিটাল ইনিশিয়েটিভস থেকে আমরা এত প্রশ্ন দেখছি। এখন যদি আমরা বর্তমানের খেয়াল রাখি তাহলে কি দেখব, যে এই বিষয়গুলো তার ইন ডেপথ স্টাডি হচ্ছে। ইন স্বয়ংপ্রভা ভিডিও লেকচার আর প্রোভাইডেড থ্রু হুইচ, কিসের মাধ্যমে দেওয়া হয়? ডিটিএইচ চ্যানেল, www.swayam.in, দূরদর্শন চ্যানেল নাকি www.inflibnet.in? আনসার কি হবে? এ, ডিটিএইচ চ্যানেল। এবারে সম্ভাব্য প্রশ্ন আরো কি হতে পারে? এই ডিটিএইচ চ্যানেলের মধ্যে কোন চ্যানেলগুলো ইঞ্জিনিয়ারিং এর উপর ফোকাস করে, কোন চ্যানেলগুলো হিউম্যানিটিজ এর উপর ফোকাস করে? ঠিক আছে, এইভাবে সম্ভাব্য প্রশ্ন আরো তৈরি করা যেতে পারে। বুঝতে পারছো কিভাবে আমরা সম্ভাব্য প্রশ্ন তৈরি করব? পরের প্রশ্ন দেখো, অ্যাজ পার এনইপি 2020 GER অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও ইজ সাউট টু বি অ্যাচিভড টু দ্য context of 50% by 2030, 2035, 2040, 2047. আনসার কি হবে? 2035, বি। তাহলে এই এনইপি 2020-তে আরো বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে বিভিন্ন সেক্টরে। সেই সমস্ত বিষয়গুলো আমাদের জানতে হবে। ফিউচারে আমাদের সেই পোর্শন থেকেও কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, এছাড়া এর আগে আমরা যে ধরনের ধরো অপশন গুলো দেখছি, অপশন থেকেও আমরা সম্ভাব্য প্রশ্ন বানাতে পারি। অর্থাৎ ইনফ্লিবনেটে কি ধরনের বিষয় থাকে, বা এই যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ছিল সেটা কেন ফেমাস ছিল, বিক্রমশিলা ইউনিভার্সিটি ছিল সেটা কেন ফেমাস ছিল। এই যে বিভিন্ন ধরনের আমরা এক্সাম্পলস দেখছি, এক্সাম্পলস থেকেও আমরা প্রশ্ন তৈরি করতে পারি, তাই তো? এইভাবে কিন্তু তোমাদের হায়ার এডুকেশনের চ্যাপ্টারটাকে পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো ফলো করে ইন ফিউচার কি ধরনের প্রশ্ন আসে তা দেখতে হবে। আশা করি আজকের এই সেশনটা থেকে তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে যে কেমন প্রশ্ন আমরা পেয়েছি এবং কেমন ধরনের প্রশ্ন হচ্ছে এবং ইন ফিউচার কেমন প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা এরকম ধরনের আরো সেশন নিয়ে আসবো। আশা করছি তোমাদের উপকার হবে এই সেশনগুলো থেকে এবং
আমরা এভাবেই এই ক্লাসগুলোকে এগিয়ে যাব। তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো, যাতে নেক্সট নেটটা তোমাদের ইউজিসি নেট এবং জেআরএফ দুটোই ক্লিয়ার হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আবার পরে এরকমই আর একটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।